আসো ভিতরে আসো। মিতু, হ্যাঁ আরে শাকির কখন আছোস? হ্যাঁ আমার জান, আমার ভাই কেমন আছোস? হ্যাঁ আমি বিয়ে করছি, আমি বিয়ে করছি। তোকে ভাবি মিতু এদিকে এদিকে। আরে তোর ভাবি। এই ভাবি। তুমি মাথা উঁচা করো না কেন? মাথা উঁচা করো। আরে আমার ভাই বোন তোমার সামনে থেকে আমি পা সরাতে পারবো না। আসলে তোমার ভাই একজন দেবতার মতো মানুষ। আমার খুব দেখতে ইচ্ছে করছে। কিরে তোর ঠান্ডা গেলি কেন? এই মিষ্টি খাওয়াবি না? নতুন বউ ঘরে এলে মিষ্টি খাওয়া তো মিষ্টি খাওয়া। ও বুঝছি বুঝছি, নিয়ম হইল আমার আগে খাওয়ানো, তাই না বউ? বউ তুমি আসো, এই এখানে বসো, আমি আগে খাওয়াই। বউ খাও, আ করো, আ আ আ। এই দাঁড়াচ্ছিস কে? খাওয়া। আরে আয় না। আর তোর তো ভাবি ধর খাওয়া। এই তুই দাঁড়াচ্ছিস কে? তুই খাওয়া। ভাবি। দাদা, দাদা আমি চাই। হ্যাঁ কই যাবি? আমার চাকরি স্থলে। এই তুই না কইলে দুদিন পরে যাবি? না দাদা, জরুরি টেলিফোন এসেছিল, আমাকে আজকে চলে যেতে হবে। মিতু আমি চাই, যাই দাদা। পাগল, সারা জীবন অস্থির রইল। এই মিতু আমরা ভিতরে যাই। বউ আসো আসো। এই 50,000 টাকা রাখো, রাখো। তুমি ভাবতাছো এই 50,000 টাকা কিসের? ওই যে কাবিন হইল, কাবিনের সময় দেন মোহর, নগদ অশীল 50,000 টাকা লেখা হইল, সেইটা। মানে? বুঝছি, তুমি বুঝতে পারো নাই। বাংলাদেশের বিয়াতে বর্তমানে 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত কাবিনের দেনমোহর লেখা হয়। এটা একটা ফ্যাশন। এটার নিয়ম হইল যে টাকাটা নগদ ওয়াসিল লেখা থাকে ওইটা বউরে দিয়া দিতে হইব। আমি যদি কালকে মরে যাই তাইলে এইটা আমি তোমার কাছে দেনা থাকলাম, দেনাটা পরিশোধ করে দিলাম। এই টাকা বিপদে কাজে লাগে, নইলে নইলে ওই যে এরকম হইতে পারে। আমারে তুমি পাগল ভাইবো না, আমারে পাগল ভাইবো না তুমি। শুনো, আমার না কিছু শর্ত আছে। তুমি এখন থেকে এই উপরতলার থেকে তুমি নিচে নামবা না। কোন পরপুরুষের সামনে তুমি যাবা না, তুমি যাবা না। আর তোমার যা যা দরকার সব কিছু তুমি আমারে কইবা। শাড়ি গহনার কথা আমার কইতে হইব না। আমি নিজে হাতে কিনা দেবো।
আমি নিজের হাতে কিনে দেবো, কিনে দেবো। টাকা পয়সা কনাকাঠির অভাবের জন্য মায়াগো চরিত্র খারাপ হয়। তুমি লজ্জা করো না, তুমি লজ্জা করো না। যখন যেটা তোমার পছন্দ হয় আমারে বলবা, যা খাইতে চাও আমারে কোবা, আমি নিজে এনে দিব। আর এই যে টাকা পয়সা আমি ব্যাংকে না অনেক জমেট আছি, সবই তোমার আমার ভবিষ্যতের জন্য। তুমি শুয়ে পড়ো, তুমি সব আবার তুমি পাগল পাইব না। তুমি শুয়ে পড়ো, তোমার খাদেটা তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। খবর দিয়েছেন কেন? ও হ্যাঁ, তুমি তো আমার দেবর। হ্যাঁ, এছাড়া আর কিছুই না। তুমি তোমার ভাই সম্পর্কে আমাকে একদিন বলেছিলে। তোমার কথা শুনে আমি বলেছিলাম, উনি তো তাহলে একজন দেবতার মতো মানুষ। সৌভাগ্যক্রমে সেই দেবতার মতো মানুষটি আজ আমার স্বামী। কিন্তু শাকিল, আমার বড় কষ্ট। না, আমি তোমাকে অন্য কিছুই বলবো না, শুধু একটি কথা জিজ্ঞেস করব। তোমার এই ভাই কি মানসিকভাবে অসুস্থ? মানসিকভাবে সুস্থ কি অসুস্থ সে সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। সে দেশের একজন বড় কন্ট্রাক্টর, তার অনেক কর্মচারী। মালিক হিসেবে সে তাদের কাছে কেমন তাও আমি জানি না। আপনার কাছে সে স্বামী হিসেবে কেমন তাও আমি জানতে চাই না। স্বামী হিসেবে আপনি যদি তাকে আজ হাজারো অপরাধী করেন তাও আমি শুনবো না। আমার কাছে তার শুধু একটিই পরিচয়, সে আমার ভাই, আমার কাছে সে দেবতা। তোমার সব কথা আমি মেনে নিলাম। আমাকে শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দাও। ট্রেনের শব্দ সে কেন সহ্য করতে পারে না? মেয়েদের প্রতি তার কেন এত সন্দেহ? টাকার প্রতি কেন এত মোহ? টাকা পয়সা ধন সম্পত্তি কি একটি মানুষের জীবনের সবকিছু? আমিও সব জানি, কিন্তু তার কাছে কখনো এসবের কারণ জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করলেও সে বলেনি। তাহলে কি সে তোমার আপন ভাই না? স্টপ! আর কখনো কোনদিন এই প্রশ্নটি জিজ্ঞেস করবেন না। এক মায়ের পেটে জন্ম নিলেই কি আপন ভাই হয়? রক্তের সম্পর্ক থাকলেই কি আপন ভাই হয়? সে আমার আপন ভাই, সে আমার আপন ভাই, সবচেয়ে আপন ভাই। শাকিল, দাঁড়াও। আমি কিন্তু তোমার কাছে অনেক কিছু জানতে চেয়েছিলাম, কিছুই বললে না। একদিন আমিও কিন্তু তোমার জীবনের অনেক কাছে ছিলাম। নো 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 নো! মুসা আমার ভাই, মুসা আমার ভাই। আপনি হয়তো ভাবতে পারেন এর মধ্যে আমার কোনো অভিমান লুকিয়ে আছে। সামান্য হলেও আপনার প্রতি আমার দুর্বলতা রয়েছে। না, নেই নেই নেই। জীবন খাতার ওই পাতাগুলো আমি মুছে ফেলেছি, আমি ছিঁড়ে ফেলেছি। সেলিম জাভেদ। জি দাদা। তোরা একটু সাবধানে চলাফেরা করিস, সাইডে সবসময় থাকবি। আচ্ছা। ম্যানেজার। জি। ওই পান না। জি। ও কিন্তু আমার পিছনে লাগছে। ও দাদা। আসসালামু আলাইকুম। শাকিল, তুই? আরে ভাই করতে গেলি? হ্যাঁ, আরে ভাই করতে গেলি? বহ এই শীঘ্র জন্য নাস্তা নিয়ে আস। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ম্যানেজার সাহেব, তুমি যাও তো। জি। তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। কেমন আছিস তুই? ভালো। দাদা, আমি তোমাকে কিছু কথা বলবো। কি কত? মিতুর লেখাপড়াটা শেষ হলে তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিও। হ্যাঁ, আর তুই? দাদা, আমি বিদেশে চলে যাওয়ার কথা চিন্তা করছি। মানে চাকরি?
না, চাকরি করব না ভাবছি। কেন, তোর কোনো অসুবিধা হয়েছে? না, বাসা যাস নাই? আমি গিয়েছিলাম। শোন, পাগলামি করিস না। ওই আমার যদি কিছু হইয়া যায়, আমার ব্যবসা বাণিজ্য কারা দেখবো? কি হবে? হ্যাঁ, কত কিছু হইতে পারে। আমি মরে যেতে পারি, আমার মায়েরা ফেলতে পারে, আমার আমার দম বন্ধ হয়ে মানে স্ট্রোক, আমার প্যারালাইজ হতে পারে। আয় আমার বুকে আয়। পাগলামি করিস না, তোরা ছাড়া কেমন বাঁচবো? হ্যাঁ বাবু, বাবু, আজ আমি তোমাকে দুপুরে রান্না করে খাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে। স্যার, একটা কথা বলবো? বলো। স্যার, বিয়ে করার পরও আপনি অফিসে ভাত খান, এটা আমার খুব খারাপ লাগে। ম্যানেজার, জি? আসলে অভ্যাসটা পাল্টাবার পারিনি, আর বাসায় গেলে মনটা ভালো লাগে না। অবশ্য আমি বুঝি আমার বউটার উপর আমি খুব অবিচার করতেছি। ঠিক আছে, আজ বাসায় খামো। জি জি বউরে টেলিফোন করে দেখি। জি। কি ব্যাপার, টেলিফোন ধরে না কে? তুমি যাও। জি। বলে না না, টেলিফোন করো না, আমি বলে আসিনি। তাতে কি হয়েছে? আমি টেলিফোন করে বলে দিই। না বাবু, তুমি খাও, আমি তাড়াতাড়ি চলে যাব। খাও তো। এই বেগম সাহেব কই? বাসায় নাই। বাইরে গেছে? জি। কখন গেছে? অনেকক্ষণ। সাথে কারা গেছে? কেউ না। কোন পুরুষ ছিল? না। কেন নিয়ে গেছে? জানি না। কেউ টেলিফোন করছিল? জানি না। কোন গাড়ি আইছিল? না। হ্যাঁ, বাবু, বাবু, আমি যাই। তুমিও বাড়ি আর যেও না, এরকম মাঝে মধ্যে আমিও চলে আসবো। আসি। রত্না, তুমি কই গেছিলা? বাবুর কাছে। আব্বার বাসায়?
বসো বসো। তোমার আব্বার বাসায় গেছিলা? আমি তোমার স্বামী। যেদিন তোমার সাথে আমার বিয়া হইছে সেদিন থেকে তোমার আব্বা তোমার ইজ্জত সম্মান সব আমার হাতে তুলে দিছে না? আমার পারমিশন নেওয়া দরকার ছিল না? হ্যাঁ ছিল। নেও নাই কেন? আমি বাসায় ছিলাম না এই জন্য। হ্যাঁ আমার অফিস আছে, অফিসে 2টা টেলিফোন। তারপর অফিসে যদি না থাকি, আধুনিক বিজ্ঞানে সুন্দর একটা ব্যবস্থা করে দিচ্ছে। এই টেলিফোনের তার লাগে না। এটা হইল মোবাইল টেলিফোন। মানে আমি যেখানে যামু এইটা আমার সাথে থাকলে আমারে যেই টেলিফোন করব তার সাথে আমি কথা কইতে পারবো। তুমি কোনো ফোন করছিলা? না, মানে মানে ভুল হয়ে গেছে। এরকমই বলে। মানে বলে বাপের বাড়ি গেছিলাম কিংবা মামার বাড়ি গেছিলাম, আর না হয় বলে বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম, আর ছাত্রী থাকালীন বলে লাইব্রেরিতে পড়তে গেছিলাম। কিন্তু ভিতরে ভিতরে অন্য কারবার করে। মানে তুই মারাতে গেছিলি? তুই মারাতে গেছিলি? আজকে তোর আমি চেক করবো, তোর ভিতরে বাইরে সব জায়গায় আমি চেক করবো। তোর কোন জায়গায় কামড় দিছে? তোর কোন জায়গায়? পিঠে পিঠে কামড় দিছে? তোর বুক দেখি, তোর বুক দেখি, তোর বুক দেখি। তোর ব্রেনের ব্যাগ চেক করবো। তুই টাকা পাইছ? টাকা পাইছ? তুই কত টাকা পাইছ? আমি তোর টাকা দেই না। আমি তোর গয়নাগাড়ি দেই না। তোর গয়না দিছে? তোর পাঁচের গাড়িতে নামে দিছে আর দিয়ে গেছে। তুই কি পাইছ? তোর চরিত্র খারাপ হয়ে গেছে। তোর চরিত্র খারাপ হয়েছে। বিশ্বাস করো। বিশ্বাস করবো? আমি আমি বাবুর কাছে গিয়েছিলাম। সত্যি কথা? হ্যাঁ সত্যি। তুমি তোমার বাবার কাছে গেছিলা? আরে তুমি আমার আগে কও না কেন? হ্যাঁ চলো। মিথ্যা কথা মেলে না তো। কি হয়েছে বাবা? আপনার মায়ের কি আপনার বাসায় ছিল? হ্যাঁ এসেছিল। এই ঘরে কোন জায়গায় বসছিল? ওইখানে। ওই জায়গায়? ওই জায়গায় তো? হ্যাঁ। আপনার মেলে না তো। মুরব্বী আপনার মায়া ওই জায়গায় বসে নাই। ওই জায়গায় বসলে ওর গন্ধ লেগে থাকতো। গন্ধ নাই। আপনি মিথ্যা কথা বলতেছেন। কি বলছো? আপনার মায়া কোন জায়গায় জানি কোন পরপুরুষের সাথে কি করেছে? মাথা নিচা কইরা সিসি করেন না। এরকম ঘটনা আজকালকার দুনিয়াতে হয়। অহরহ হইতেছে, আপনি জানেন না। আপনার আল্লাহর কসম লাগে, আপনি একটা সত্যি কথা বলতো। আপনার মাকে সত্যি আইছিল? হ্যাঁ বাবা এসেছিল। আজকে আমি মেনে নিলাম আপনার মায়া এলে আর কোনোদিন আপনি জায়গা দিয়েন না। আব্বা 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 আমি আসি। আসসালামু আলাইকুম। আমি আসি।
তোমারে না তোমারে না খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ইয়ে 2 সেট 40 ভরি, ইয়ে 2,40,000 টাকা দাম। শোনো, সোনা মানুষ কি জন্য কিনে জানো? সোনা কিন্তু 2 রকম ব্যবহার হয়। এইটাতে গয়না বানিয়ে পরানো হয়, আর আর বিপদের দিনে কাজে লাগানো যায়। তোমার জীবনে যদি কখনো অভাব অনটন আসে, তখন কিন্তু এটা কাজে লাগাতে পারবা। তোমারে না খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তুমি আজকে এই সেট পরে শুয়ে থাকবা, কালকে এটা পড়বা। হ্যাঁ, দৈনিক নতুন নতুন গয়না পরে শুয়ে থাকবো না? তুমি ওখানে, দরকার নেই আমার, কিছুর দরকার নেই, কিছুর দরকার নেই, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমার কোনো একটি সন্তানের দরকার, আমি শুধু একটি সন্তান চাই, সন্তান। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু তোমার পাশে একটু ঘুমাতে চাই, আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে চাই, আমি শুধু তোমার ভালোবাসা চাই, একটু আদর চাই। আবার জন্ম হবে রে, আবার জন্ম হবে। তোমার প্রেমের জন্য হইয়াছে মন প্রেমের বৈরাগী। তোমার প্রেমের জন্য হইয়াছে মন প্রেমের বৈরাগী। এখন নিদ্রা নাই রে দুই নয়নে, রাত কাটে রে জাগি। এখন নিদ্রা নাই রে দুই নয়নে, রাত কাটে রে জাগি। ওরে আয় আয় আয়, বিষম প্রেমের ঝড় উঠাছে আমার অন্তরা। ওরে আয় আয় আয়, বিষম প্রেমের ঝড় উঠাছে আমার অন্তরায়।
দেহ অন্তর পরাণ আমার ছায়া কায়া রে আমার ছায়া কায়া। বুকের ভিতর তোমার জন্যে পাহাড় সমান মায়া। তুই যে দেহ অন্তর পরাণ আমার ছায়া কায়া রে আমার ছায়া কায়া। তোমার প্রেমের জন্যে হইয়াছে মন প্রেমের বৈরাগী। তোমার প্রেমের জন্যে হইয়াছে মন প্রেমের বৈরাগী। এখন দুইজনারে কইরা নিলাম আধা ভাগা ভাগি। এখন দুইজনারে কইরা নিলাম আধা ভাগা ভাগি। ওরে আয় আয় আয়, বিষম প্রেমের ঝড় উঠাতে আমার অন্তরা। ওরে আয় আয় আয়, বিষম প্রেমের ঝড় উঠাতে আমার অন্তরায়। তোমার প্রেমের জন্যে হইয়াছে মন প্রেমের বৈরাগী। তোমার প্রেমের জন্যে হইয়াছে মন প্রেমের বৈরাগী। এখন প্রতি অঙ্গ কান্দে তোমার প্রতি অঙ্গ লাগে। এখন প্রতি অঙ্গ কান্দে তোমার প্রতি অঙ্গ লাগে। ওরে আয় আয় আয়, বিষম প্রেমের ঝড় উঠাতে আমার অন্তরা। ওরে আয় আয় আয়, বিষম প্রেমের ঝড় উঠাতে আমার অন্তরায়। আমার আমার অনেক কষ্ট, আমার অনেক কষ্ট, আমার কষ্ট, আমার অনেক কষ্ট, আমার জীবন অনেক কষ্ট, আমার খুব কষ্ট। তুমি তুমি এমন কেন? আমার 10 কোটি টাকা হোক, তারপর 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 আমি তোমার সব কমু, আমি তোমার সব দিব। তুমি 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 ঘুমাও, তুমি তুমি ঘুমাও, তুমি ঘুমাও। আমার আমার খুব কষ্ট, আমার 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 খুব কষ্ট, কষ্ট, আমার কষ্ট, কষ্ট। চেষ্টা না দিবেন কোন ইঞ্জিনিয়ার সাহেব, বিশ্বাস করেন এই টাকাটা পাইলে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমা হইব। এই 10 কোটি টাকা আমার বউর হাতে দিয়া আমি বাসরঘর করবো, আমি একটা সন্তানের বাপ হওয়ার চিন্তা করবো। ঠিক আছে, আপনি আর যান, স্যারকে বলে কালই আপনার বিলটা দিয়ে দেব। মিতু, আমি দাদা আসার পর দাদার সাথে দেখা করে চলে যাব। কেন? আচ্ছা ভাইয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি? আমি জানতাম তুই যখন ইউনিভার্সিটিতে পড়তি তখন একটা মেয়ের সাথে তোর সম্পর্ক ছিল। বলতো ভাইয়া, সেই মেয়েটিকে আমাদের ভাবি? যদি হয় তাহলে কিছু করতে পারবি? না, তা পারবো না, তবে সমস্যা সমাধানের জন্য উপদেশ দিতে পারবো। মিতু, হ্যাঁ? মিতু, তুমি একটু নিচে যাও, আমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। রত্না, তুমি কি বলবে তা আমি জানি। আমি তোমাকে এর আগেও একদিন বলে দিয়েছি, তুমি স্রেফ আমার বড় ভাইয়ের স্ত্রী। আমি আমার বিগত জীবনের কথা ভুলে গিয়েছি, তোমাকেও ভুলে যেতে হবে। যদি তাই ভুলতে পারো তাহলে চোখের পানি পড়বে না, তুমি আর কষ্ট পাবে না। শাকিল, আমি ভুলে গিয়েছি। শাকিল, আমি জানি পৃথিবীতে যদি একটি কথাই সত্যি হয়
তাহলে সে একটি কথাই হলো, আমি তোমার ভাইয়ের স্ত্রী আর তুমি আমার দেবর। তোমার ভাইয়ের তোমরা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। সংসার জীবনে আমি যদি কোনো অসুবিধায় পড়ি, তাহলে কি আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারি না? হ্যাঁ পারো। শাকিল, বাংলাদেশের অধিকাংশ মেয়েদেরই বিয়ের পরে পেশা হয়ে যায় শুধুই গৃহবধূ। বাবার মুখের দিকে তাকিয়ে আমি তোমার ভাইয়ের ঘরে সেই মানসিকতা নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো শাকিল, আমি তা হতে পারিনি। মানে? তোমার ভাইয়ের সাথে পর্যন্ত স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয়, আমার তা হয়নি। তোমার ভাইয়ের বউ হয়ে আসার পর আমি যে একটি মানুষ, সেই মানুষের সামান্যতম অধিকারও আমি পাইনি। আমার সাথে কুকুর শ্রীগালের মতো ব্যবহার করেছে তোমার ভাই। শাকিল, শাকিল, এখান থেকে আমি মুক্তি চাই। আমার সামনে আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই। আমি আত্মহত্যা করতে চাই না শাকিল, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। একদিন তুমি আমার আপন ছিলে, সেই আপন মানুষ হিসেবে আমাকে তুমি এখান থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। এখান থেকে তুমি মুক্ত করো, আমি মুক্তি চাই। মিতু, শাকিল। দাদা, দাদা তুমি, তোমাকে বিধ্বস্ত মনে আরে হয় না? আরে ভাই, তুই কেমন আছোস? হ্যাঁ শাকিল। দাদা, কালকে আমাগো প্রথম বিয়া বার্ষিকী। গত বছর এই দিনে আমি বিয়া করছিলাম। আমি কোনো অনুষ্ঠান করছিলাম না, এই জন্য মনে হয় তোর মনে অনেক দুঃখ ছিল না? হ্যাঁ রত্না, আমি জানি এই এক বছর তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। আমার পরিবার, ভাই বোন আর আমার স্ত্রী, আমার খুব খুশির দিন। রত্না, তুমি শুধু দেখছো আমারে, আমি শুধু টাকার পেছনে দৌড়াইছি। তুমি দেখছো আমি এখানে তোমার সন্দেহ করছি। কি জন্য এসব করছি তুমি বুঝতে পারো না? কি জন্য এই যে করতাম তুমি জানো না রত্না, তুমি জানো না। আমার বাপ ভালো চাকরি করতো, কিন্তু সরকারি না, প্রাইভেট ফার্মে। তবু ভালো ছিলাম আমরা। আমার বাপ গরিবের সুযোগ দিল। আমার মা টাকা দরকার ছিল আমার বাপের চিকিৎসার জন্য আর সংসার চালাবার জন্য। আমার বাপ মার এসব ঘটনা দেখে মার উপরে খুব রাগ করত, ওষুধ খাইতে চাইতো না। আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বাপ করত।
দুঃখে একদিন আমার মা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করলো। আমার বাপটাও মরে গেল। সেখান থেকে টাকার উপর আমার দারুণ লোভ হয়ে গেল। শুরু হইল আমার কষ্ট। আমার মনে হইল আমার বাপ যেদিন প্যারালাইজড হয়েছিল সেদিন যদি সরকার আমাকে সংসার চালাবার দায়িত্ব নিত তাইলে তাইলে আমাকে পরিবারের এরকম পরিণতি হইতো না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। আমি তোমার বিয়াই করতাম না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 10 কোটি টাকা ব্যাংকে না জমাইয়া আমি বিয়া করব না। তোমার বাপরে টাকা দাঁড় দিবার চাইয়া তোমারে আমার বিয়া করতে হলো। আমার মায়ের কষ্ট দেখে আমি তোমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করি নাই। আমার ধারণা ছিল যদি আমাকে বাচ্চা হয় তারপর যদি আমি স্ট্রোক করে আমার বাপের মতো প্যারালাইজড হয়ে যায়, আমার যদি করতে হয়, তোমার যদি আমার মায়ের মতো অবস্থা হয়, রত্না রত্না তুমি আমারে ভুল বুঝো না রত্না। রত্না আমার খুব কষ্ট রত্না, আমার খুব কষ্ট রত্না, খুব কষ্ট। এই যে শাকিল আজকে আমার খুব আনন্দের দিন। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমা হইব। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমা হইব। শাকিল কালকে আমাকে বিয়ে বার্ষিকী। তুই থাকবি, তুই কিন্তু যাবি না, রত্না রত্না তুমি থাকবা। আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট। মুশা সাহেব, এই আপনার ফুল অ্যান্ড ফাইনাল বিল। ইঞ্জিনিয়ার সাহেব, এই টাকার জন্য আমি আপনার অফিসের সামনে গুলি খাইছি, সন্ত্রাস করছি। সেই টাকা আজ আমি পাইলাম। টাকা ধরার জন্য উপরে দেখে তাকে শুধু ছুটছি। এর মধ্যে নিচের থেকে আমার অনেক কিছু হারিয়ে গেছে ইঞ্জিনিয়ার সাহেব। আপনি আমার অনুষ্ঠানে আসেন, আমি খুশি হইব।